সিটিজেন হিসেবে প্রত্যেকের বাজেট সম্পর্কে জানা এবং সাধারণ জ্ঞান থাকা দরকার, যেন রাষ্ট্রকে আমরা এই যে শুভঙ্করের ফাঁকি তারা যে বাজেটের মাধ্যমে দিচ্ছে সাধারণ জনগণকে, এটাকে ধরার জন্য এটা আসলে সবারই এই বিষয়ে ধারণা থাকা দরকার। তো আমরা দেখতে পাচ্ছি যে এবারে 9 কোটি এবং তার বেশি, তার ঊর্ধ্বে একটা বিরাট আকারের বাজেট সামনে হয়তো উপস্থাপন করা হবে, কিন্তু আমরা শুনেছি যে আকারে বড় হওয়াটাই কিন্তু বড় বিষয় নয়, বরং এখানে জনগণের কল্যাণমূলক বিষয়গুলো কতটা নিশ্চিত হচ্ছে সেটা দেখার বিষয়। আমরা জানি যে অর্থনৈতিক এই বাজেটের মূল বিষয় যেটা দেখা দরকার সেটা হচ্ছে যে এই বাজেটের মধ্যে স্বচ্ছতা আছে কিনা। প্রত্যেকটা খাতে আমাদের স্বচ্ছ একটা ডাটা সহ উপস্থাপন থাকতে হবে। একটা বাজেটের মূল লক্ষ্যই হচ্ছে যে ট্যাক্স কালেকশন যেটা আসে, আমরা জানি স্বচ্ছতার ক্ষেত্রে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি, দুঃখজনক হলেও সত্যি, এই যে সংসদ হচ্ছে, যারা বাজেট প্রণয়ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা, ভাইটাল রোল প্লে করবে, সেখানেই কিন্তু ট্যাক্স ফাঁকি দিয়ে তারা জনগণের আমানত ব্যাংকিং সিস্টেম যেটা, সেই ব্যাংকিং সিস্টেমের ফাঁকে তারা সুযোগ নিয়ে বর্তমান যে ট্রেডিশনাল সিস্টেম চলছে সেখানে ঋণ খেলাপি হয়ে তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে কালো টাকা সাদা করার। এই বিষয়টা আসা দরকার। বাজেটে হয়তো সামনে ওখানে আসবে 10% দিয়ে দেওয়া হলো কালো টাকা সাদা করা। এই যে এই সিস্টেমটাকে কাজে লাগিয়ে এই সুযোগটা নিচ্ছে, এটাকে কিভাবে বন্ধ করা যায় এটা আমাদের চিন্তা করতে হবে। এখানে আইনগুলোকে রিফর্ম করতে হবে প্রয়োজনে। বিশেষ করে আমরা দেখেছি, আমি নিজে জানি আমার যে এলাকা আছে সেখানে 97 কোটি টাকা লোন নিয়ে ঋণ খেলাপি হয়ে সে নির্বাচিত কি করে হলো? সে তো আইনের সহযোগিতা এবং এই ব্যাংকিং সিস্টেমকে সামনে রেখেই সেটা করেছে। এ বিষয়ে আমাদের ভাবতে হবে সবাইকে। এরপরে যেটা আছে যে আমাদের বাজেটের মূল যে আয় এবং ব্যয়ের দিকটা আছে, আয়ের উৎস যেটা, সেখানে কালেকশানের ব্যাপারে বলা হয়েছে যে আসলে এই কালেকশান, একটু আগেও আমাদের সম্মানিত ভাই বললেন যে এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে ট্যাক্স এক্সপেন্ডিচারের নামে যে মৌকুফ করা হয়, একটা বিরাট একটা অংশ হয়ে যায়, সেটা 40% পর্যন্ত থাকে। এই যে 40% যখন মৌকুফ হয়ে যায় তখন আর কতটুকু থাকে? কারণ আমরা জানছি যে মানে আমাদের ইনকাম সোর্সটা লিমিটেড, সেখানে আবার 40% যখন মৌকুফ করে দেওয়া হচ্ছে, তাহলে সেটা আমাদের মূল রাজস্ব আয়ের কতটুকু ভূমিকা রাখতে পারবে, এটা আমাদের আগামী বাজেটে খেয়াল করতে হবে। এরপরে যে বিষয়টা খেয়াল করা দরকার সেটা হচ্ছে যে জনগণের বিশেষ করে দারিদ্রতা নিরসনের বিষয়টা যদি না থাকে, প্রায়োরিটি না পায়, তাহলে আসলে দারিদ্রতা নিরসন না করলে আমাদের কোনো বাজেটই জনগণের কল্যাণ, সার্বিক কল্যাণ বয়ে আনতে পারবে না। আমরা একটা হিসাবে দেখেছি, স্বাধীনতা পরবর্তী 30% জনগণ যেখানে দারিদ্রতার মধ্যে ছিল, এখন সেটা কমে সেটা বেড়ে আরও হয়ে গেছে 60% জনগণ। তো এটা আমাদের খেয়াল করা দরকার। এরপর হচ্ছে দক্ষতা বৃদ্ধিমূলক উন্নয়ন কার্যক্রম, বিশেষ করে যুব শক্তির জন্য। আমরা বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের একটা রিপোর্টে আমরা জানি যে বাংলাদেশে কিন্তু 50% জনগণ এখন তারুণ্য শক্তি। এটা আমাদের বিরাট একটা অ্যাসেট। এই তারুণ্য শক্তিকে কিভাবে কাজে লাগানো যায়? আমরা একটা হিসাবে দেখেছি যে 39% কিন্তু এখনও তারা অলস সময় ব্যয় করছে, যেটা আমাদের আলোচনায় সম্মানিত আলোচকরা বলেছেন। এই যে যুবশক্তিকে, তাদেরকে কিভাবে এক্সপার্ট করা যায়, তাদেরকে কিভাবে স্কিল করা যায়, সেই প্রোগ্রামগুলো আমাদের প্রায়োরিটি পেতে হবে। এরপরে যে বিষয়টা আসা সেটা হচ্ছে যে বাস্তবায়নের দুর্বলতা। আসলে এখানে মনিটরিং সিস্টেমটাকে কিভাবে জোরালো করা যায়। আমরা দেখা যাচ্ছে যে প্রতি ক্ষেত্রে জনগণকে যে শুভঙ্করে ফাঁকি দেওয়া হচ্ছে, সেটাকে আইডেন্টিফাই করার জন্য আমাদের সাংবাদিক সমাজ এবং যারা রাজনীতিবিদ, অপোজিট পার্টি হিসেবে আমাদের প্রপার রোল প্লে করতে হবে। এরপর সরকারের প্রতি যে দায়িত্ব বোধ, সেটাকে আসলে আরও বেশি জনগণের একটা নাগরিক হিসেবে তাদের যে একটা রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা আছে, সেটাকে যদি আমরা জাগ্রত করতে পারি। কারণ কমিউনিকেটিভ মেথড ছাড়া আসলে এই রাজস্ব উন্নয়ন বলেন বা বাজেটের পরিপূর্ণ বাস্তবায়ন, দেশের কল্যাণের জন্য কাজ করা সম্ভব নয়। এই জন্য কমিউনিকেটিভ, রাষ্ট্র এবং জনগণ, তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং, তাদের মধ্যে একটা পারস্পরিক বোঝাপড়া, তাদের মধ্যে পারস্পরিক কল্যাণ বোধটাকে আমাদের জাগ্রত করতে হবে। সবশেষে যে বিষয়টা বলবো যে ট্রান্সপারেন্সি এবং হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, এই বিষয়টা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। যত আমরা ভারসাম্যপূর্ণ বাজেট বলি না কেন, যত আমরা খাতওয়ারি বরাদ্দ দিই না কেন, প্রতি পরতে দুর্নীতি, করাপশন আমাদের জাতিকে আজকে মানে নিঃশেষ করে দিচ্ছে। এটা আমাদের শক্তভাবে হ্যান্ডেল করতে হবে। বিরোধী দল হিসেবে আমরা যেন ভূমিকা রাখতে পারি এবং আপনারা সাংবাদিক সমাজ যথাযথভাবে এই সূক্ষ্ম করাপশানের যে জায়গাগুলো আছে সেগুলোকে চিহ্নিত করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। আমরা আশা করি আগামী বাজেট আমাদের জনগণের জনকল্যাণমূলক একটি বাজেট হিসেবে আমরা
উপস্থাপন করার ক্ষেত্রে সরকারকে ইফেক্টিভ সহযোগিতা করব এবং আমরা ইফেক্টিভ কনস্ট্রাকটিভ পর্যালোচনা করব।